তো ফার্স্টে যেটা লেজার, লেজারটা আসলে কি? লেজারটা এই লেজারের একজন ইয়া বলতো, এভিলিউশনটা বলতো একজন শুনি। তো সবাই নাকি আমি মনিটরের সাথে কথা বলছি, বলো তো। Light amplification by stimulated emission of radiation. ক্লাস কেবল তোমাদের কেবল ট্রান্সপোর্ট তুমি করো, আমি তাহলে আসলে দিয়ে দিব তোমাদের কি কি সিলেবাস, নোট টোট দিয়ে দিব, সেই হিসেবে করে আসবা। আর ফাইনাল পরীক্ষার টাইম ফাইনাল পরীক্ষা দিই। আমি আসলে এভাবে ক্লাস নিতে পারবো না, তো যদি রেসপন্স নিতে। লেজার হচ্ছে আমাদের লাইট অ্যাপ্লিকেশন অফ স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের এলইডি, এটা হচ্ছে আমাদের লেজার। এলইডি যেটা আমাদের, এলইডির ক্ষেত্রে আমাদের হচ্ছে যে ওয়েভলেন্থ গুলো কিংবা লাইট গুলো যেটা আমাদের এক্সট্রাক্ট হয় সেগুলো হলো আমাদের মনোক্রোমেটিক। রেজাল্ট যেটা আমাদের লাইট অ্যাম্প্লিফিকেশন বা স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। এটার ক্ষেত্রে আমাদের যে প্রপার্টিস গুলো, এটা হলো মেইনলি হলো মনোক্রোমেটিক হবে, ডিরেকশনাল হবে, ঠিক আছে? মানে ডিরেকশনটা এদের হাইলি মানে একটা ওয়েতে ডিরেকশনটা থাকবে, হয়তো কোহ্যারেন্ট। কোহ্যারেন্ট মানে হচ্ছে তোমার ফেজ গুলো আমাদের সেম ফেজ, যেটা হচ্ছে কোহ্যারেন্ট বলে। আর যেটা আমাদের লাইট, সেগুলোর ক্ষেত্রে যেমন বাল্ব, এগুলো ওয়েভলেন্থ থাকে, এটা মাল্টি ডিরেকশনাল থাকে, এটা হলো ইনকোহেরেন্ট থাকে। যে লেজার আমরা বুঝতেই পারি যে যেহেতু আমাদের এটা হাইলি, মানে আসলে আমাদের আজকাল আমরা পার্সোনাল লাইফে লেজারটা দিতে চাই। লেজার পয়েন্টটা তখন অনেক বেশি স্ফুটিত ডিরেকশনাল অ্যাকুরেসির জন্য আছে। তো আমাদের স্টিমুলেটেড ইমিশন যেটা হলো লেজারের প্রিন্সিপাল, সেটা ফার্স্ট আসলে প্রপোজ করে আইনস্টাইন 1920। যদিও তখন পর্যন্ত আসলে এটা নিয়ে যে আমাদের লেজার মানে এই লেভেলে কাজ করা পসিবল সেটা কেউ চিন্তাই করেন। তো পরবর্তীতে যেটা হলো 1960-র দিকে মাইম্যান লেজারের প্রিন্সিপালটা ইউজ করে ফার্স্ট টাইম হচ্ছে সলিড স্টেট রুবি লেজার ডেভেলপ করে। যেটা হচ্ছে সলিড স্টেট লেজার, রুবি লেজার বলে। এরপরে 1961-এ এটা হলো গ্যাস লেজার, একটা হিলিয়াম নিয়ন গ্যাস ইউজ করে লেজিংটা হয়ে থাকে, সেটা হলো বেল ল্যাবরেটরির আলী জামান প্রথম হলো এটা ডেভেলপ করে, এটা হচ্ছে গ্যাস। আর এখানে মেনলি যে জিনিসটা হয় যে আমরা, এটা হলো আমাদের একটা ম্যাডাম, একটু আগে একটু দ্রুত শোনা যাচ্ছিল, এখন অনেক আস্তে শোনা যাচ্ছে। কোনো কারণে আমাদের যত খাওয়ার যে কোনো কিছু দিয়ে ভেতরটাকে স্টিমুলেট করলে কি হয়, লোয়ার লেভেল থেকে সে আপার লেভেলে মুভ করে। তখন আবার কিছুক্ষণ পরে যখন আমার এনার্জিতে রিলিজ হয়ে যায়, তখন সে আবার যে অবস্থানে চলে আসে। তো আপার লেভেল থেকে লোয়ার লেভেলে আসতে হলে তারা কি করে, তাদের যে এনার্জিতে কিছু রিলিজ হলো সেটা ফোটন আকারে রিলিজ হয়। তখনই আমরা এগুলো লেজি লাইট আকারে আসলে আমাদের অবজারভেশনে আমরা দেখতে পাই। তো সেটাই আসলে মেজর হচ্ছে লেজিং। তো লেজারের এই যে লাইট ইমিশন যে হচ্ছে, এটা ধরো এলইডির ক্ষেত্রেও হয়, লেজারের ক্ষেত্রেও হয়। তো এলইডির ক্ষেত্রে যে আমরা একটু আগে বললাম আমরা ডিরেকশনাল, লেজারের ক্ষেত্রে এটা হাইলি ডিরেকশনাল। এটা ক্ষেত্রে এটা আরেকটা প্রসেস হচ্ছে, এখানে একটা পপুলেশন ইনভার্সন এই জিনিসগুলো হয়, এগুলো আমরা করবো নেক্সট ক্লাসে। তোমরা এগুলো বলে দেবো যে তোমার ক্লাসে এই হয়েছে, তো এটাই হচ্ছে আমাদের লেজার। লেজার হলো ভেরিয়াস টাইপস অফ লেজার থাকে। তো লেজারের ক্ষেত্রে একটা জিনিস যেটা হলো গেইন মিডিয়াম। গেইন মিডিয়ামটা হচ্ছে যেখানে আমাদের আসলে লেজিং প্রসেসটা হয়, মানে তোমার লেজারের অনেকগুলো স্টেপ আছে, ওটা আমি স্লাইডে ইনক্লুড করিনি। তো ওইটা একটা স্টেপ হচ্ছে তোমার পপুলেশন ইনভার্সন। আসলে লেজিং এর জন্য আমাদের পপুলেশন ইনভার্সন দরকার। তো এই যে পপুলেশন ইনভার্সন প্রসেস, আবার হচ্ছে
এই জিনিসগুলো ধরে এটা একটা মিডিয়ামের মধ্যে হয় সেটাকে বলা হচ্ছে গেইন মিডিয়াম। তো সেভেন টাইপস অফ লেজার থাকে। আহ, তো এটা হচ্ছে গ্যাস লেজার, যেমন আমরা দেখলাম ফার্স্ট টাইম হিলিয়াম নিয়ে গ্যাস লেজার ডেভেলপ হয়েছিল, কার্বন ডাই অক্সাইড, আর্গন, বিভিন্ন রকম গ্যাস এর মধ্যে যে লেজিং প্রসেসটা ঘটে সেটা হচ্ছে গ্যাস লেজার বলে। এরপর হচ্ছে সলিড লেজার। সলিড লেজার হলো যেটা মানে সলিড ম্যাটেরিয়াল ইউজ করে আর কি, যেমন রুবি লেজার, তারপরে নিওডাইমিয়াম লেজার, তারপরে নিওডাইমিয়াম গ্লাস সেমিকন্ডাক্টর লেজার। এরপরে আছে হলো তোমার মলিকুলার লেজার আর ফ্রি ইলেকট্রন লেজার। তো আমি যেটা লেজার নিয়ে কাজ করছি আমার এক্সপিরিয়েন্স মিলিয়ে, সেটা হচ্ছে ফাইবার লেজার। ওটা আসলে সলিড স্টেটের মধ্যেই পড়ে, কারণ ফাইবার তো ধরো তোমার এক ধরনের ম্যাটেরিয়ালের মধ্যেই পড়ে, রেয়ার আর্থ ম্যাটেরিয়াল। তো এটা আসলে সলিড সলিড লেজারের মধ্যেই, কিন্তু এটা দেখতে সলিড না, ওটা আসলে আমরা ফাইবার, ধরনের ফাইবার। তো এটা হলো আমরা মানে গেইন মিডিয়ামের উপর ডিপেন্ড করে আমরা লেজারের ক্লাসিফিকেশন। এরপরে হচ্ছে আমাদের ওয়েভ লেন্থের উপরও ডিপেন্ড করে আমরা ক্লাসিফাই করতে পারি। ওয়েভ লেন্থের ক্লাসিফিকেশন ইজি, কারণ যেগুলো আমার আলট্রাভায়োলেট রে হচ্ছে ধরো আমার লাইট ইমিশন হবে, সেগুলো আলট্রাভায়োলেট লেজার বলতে যেগুলো ধরো ভিজিবল, সেগুলো ভিজিবল, আর বাকিগুলো হচ্ছে আমাদের ইনফ্রারেড। আমার মেনলি এক্সপিরিয়েন্স হচ্ছে ভিজিবল রেঞ্জে, যেটা আমি ভিজিবল রিজন মেনলি মানে রেড লাইট, এগুলো একটু তোমার তো যেহেতু ভাইবা নেই, কিংবা ধরো লেজার থেকে ইন্টারেস্ট থেকে, তো আসলে এই সময় প্ল্যান করে একটু মনে রাখো। তো এটার ক্ষেত্রে আমাদের যেটা ওয়েভ লেন্থের উপর ডিপেন্ড করে, আরেকটা হচ্ছে আমাদের মুড অফ অপারেশনের উপর ডিপেন্ড করেও লেজারের ক্লাসিফিকেশন হয়। তো এখানে যেমন কন্টিনিউয়াস, একটা হলো পালস। কন্টিনিউয়াস হচ্ছে সিডব্লিউ লেজার যেটাকে বলে, সেটা হলো কন্টিনিউয়াসলি আর কি আমাদের লেজিংটা হবে। আর একটা হলো পালস। পালসটা হচ্ছে তোমার আমাদের নর্মাল পালস মানে পিরিয়ডিক আকারে, একটু গ্যাপ 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 হবে, আর সেটা হলো পালস ডিজিটাল পালস। আর হচ্ছে এন্ড অর সাইড পাম্পিং প্রসেস, মানে এটা হলো যেরকম মানে আমরা এই বললাম পাম্পিং বলতে বোঝায় যে আমরা একটা লেজিং শুরু করার জন্য একটা মানে পাওয়ার দিতে হয়, সেটা পাওয়ারটা তোমার ওয়াট দিয়েও হতে পারে বা অন্য কোনো প্যারামিটার দিয়েও হতে পারে। তো সেটাকে বলা হলো পাম্পিং প্রসেস। তো এই পাম্পিং প্রসেসটা আমরা আসলে কিভাবে পাম্পিংটা করতেছি, এন্ড দিয়ে করতেছি না সাইড থেকে করতেছি নাকি ফিঙ্গার পাম্পিং করতেছি, ড্রাম পাম্পিং করছি, এগুলোর উপর ডিপেন্ড করেও লেজার ক্লাসিফিকেশনটা হয়েছে। আসলে ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ হলো ফিক্স না টিউনেবল। ফিক্স আর টিউনেবল আমি জানি না আসলে তোমাদের লেজার সম্বন্ধে কতখানি আইডিয়া। তো ফিক্সড এর ক্ষেত্রে কি, আমরা যখন একটা লেজার অন করি, ফিক্সড এর ক্ষেত্রে শুধুমাত্র একটাই ওয়েভলেন্থ, ফিক্স ওয়েভলেন্থ। দেখা যাচ্ছে যে এটা আমাদের 600 ন্যানোমিটার লেজার, মানে শুধু 600 ন্যানোমিটারই সে জেনারেট করবে। যেমন আমাদের যে লেজার পয়েন্টার গুলো, যেগুলো লাল থাকে তো লাল, যেগুলো নীল থাকে সেগুলো নীল। কিন্তু টিউনেবলের ক্ষেত্রে কি, আমাদের একটা রেঞ্জ থাকে, যে ওই রেঞ্জের মধ্যে আমরা যে কোনো ওয়েভলেন্থ চুজ করতে পারবো। তো ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করেও লেজারের ক্লাসিফিকেশন করা যায়, একটা হচ্ছে ফিক্সড, একটা হচ্ছে টিউনেবল। ক্লাসিফিকেশন অফ লেজার এটা যে একই জায়গায় একই রকম, আমি আমার কাছে মনে হচ্ছে এগুলো মোটামুটি সবগুলো কাভার করে আছে। আমি লেজারের মেইন প্রিন্সিপল, এটা হলো আমাদের লোয়ার স্টেট E1, আর এটা হলো আমাদের আপার স্টেট E2। তো আমাদের ফার্স্ট প্রসেসটা হচ্ছে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশনে কি হয় যে আমরা সাপোজ যে বললাম একটা হিট কিংবা এনার্জি পাম্পিং করলে আমাদের যে কিছুটা এনার্জি রিসিভ করবে অবশ্যই উপরে দিকে চলে যেতে হবে, আপার স্টেজে চলে যেতে হবে E2। আবার কিছুক্ষণ পর এনার্জিটা রিলিজ করবে, তখন কি হবে, এটা হলো ফোটন আকারে আমাদের এনার্জিটা বের হবে আর কি। তো এটা হলো সেকেন্ড স্টেজ হচ্ছে স্পন্টেনিয়াস ইমিশন। আর ফাইনালটা যেটা সেটা হলো স্টিমুলেটেড ইমিশন। স্টিমুলেটেড ক্ষেত্রে কি, আমাদের যখন রিলিজ হবে তখন আমরা যেই ওয়েভ লেন্থ দিয়ে আমরা এটাকে হিট করবো, ঠিক সিমিলার ওয়েভ লেন্থ দিয়ে যদি একটা দিয়ে করি তাহলে দুইটা আমাদের ইমিট হবে।
যদি দুইটা নিয়ে করি তাহলে আমাদের 4টা ইউনিট হবে, যেটাকে আসলে বলা হয় পপুলেশন ইনভার্সন। তো এই হলো মোটামুটি লেজারের প্রিন্সিপাল। ধরো যদি তোমার এলইডি হতো তাহলে এই পর্যন্ত আমাদের স্পন্টেনিয়াস ইমিশন পর্যন্ত, কিন্তু লেজারের হলো মেইন প্রিন্সিপাল যেটা, সেটা হচ্ছে স্টিমুলেটেড ইমিশন। মানে নর্মালি ধরো ন্যাচারালি আমাদের ইলেকট্রন গুলো আমাদের লোয়ার স্পেসে অবস্থান করে, কিন্তু পপুলেশন যখন আমি লেজিং চাইবো অনেক হাই পাওয়ারফুল লেজিং, তখন আমাদের এই যে এখানে, এগুলো আমি আজ যদি সময় হয় তোমাদের ইন্টারেস্ট তাহলে পড়াবো, কিন্তু এখানে আমাদের অনেকগুলো ইলেকট্রন আসতে হবে, যেটা বলে পপুলেশন ইনফরমেশন। এগুলো অনেক প্রসেস। কিন্তু যখন আবার আমাদের মানে নিচে লোয়ার স্টেজে আসতে চাইবে, তখন এই যে আমরা যদি যেই এনার্জি মানে ফোটন দিয়ে আমরা এটাকে কি করবো, মানে যেই এনার্জির ফোটন আমরা পাই এখানে, এটার সাথে আমাদের কি বলে কলিশন টাইপের হবে, ঠিক সিমিলার তোমার এনার্জির দুইটা ফোটন ইমিট হবে। এটা হলো মেইন প্রিন্সিপাল। এটা এখানে দেওয়া আছে সিস্টেমের ডিমেনশনে। মেইন ফোটন এনার্জি এইচ নিউ যেটা, সেটা স্টিমুলেট হয়। আর আহ, এখানে যে আমরা যদি একটা ফোটন দিয়ে আমরা আমাদের স্টিমুলেট করি, তাহলে আমরা দুইটা ফোটন ইমিট হবে লাইট আকারে আর কি। আর এরপরে আরেকটা স্টেজ আবার অ্যাম্প্লিফিকেশন। অ্যাম্প্লিফিকেশন দেখি যে আমরা কিন্তু একটা এনার্জি স্টেজ যে আমরা আহ, কি বলে আমরা স্টিমুলেট করলাম, কিন্তু আমাদের কিন্তু দুইটা আলটিমেটলি ইমিট করলো, তাহলে কি এটা অ্যাম্প্লিফাই হয়ে গেল আমাদের ফোটন। এই জন্য এটাকে বলা হচ্ছে লেজারের ক্ষেত্রে অ্যাম্প্লিফিকেশন। তো অ্যাম্প্লিফিকেশন বা স্টিমুলেটেড ইমিশন হবে রেডিয়েশন। এটা হচ্ছে আমাদের লেজারের মেইন প্রিন্সিপাল। এখানে কোশ্চেন আছে কোনো? যাই হোক, তারপর হচ্ছে লেজার কম্পোনেন্ট। আসলে একটা লেজারের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকতে পারে। তো এর আগে তো আমরা এনার্জি ডায়াগ্রাম দিয়ে দেখলাম, এগুলো কিন্তু পরীক্ষার কোশ্চেন আসলে, যে এনার্জি ডায়াগ্রাম, ওটা আমরা এনার্জি ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের কম্পোনেন্ট দিয়ে দিচ্ছি। তো ওই যে ওখানে দেখলা যে হচ্ছে লোয়ার স্টেজ থেকে আপার স্টেজে যাচ্ছে, আবার হলো তোমার এনার্জি দিয়ে আমরা স্টিমুলেট করতেছি। এখানে হলো এই জিনিসগুলো, যে এনার্জি ইনপুট বাই পাম্পিং, পাম্পিং যেটা বললাম, পাম্পিং সোর্স দিয়ে হচ্ছে আমরা যে এনার্জিটা দিয়ে স্টিমুলেট করি, এটাই হলো পাম্পিং সোর্স। এটা হলো আমাদের পাম্পিং সোর্স। পাম্পিং সোর্স আসলে ডাইরেক্ট লেজার থেকে আসে। আর এখানে আসলে একটা লুপ ক্যাভিটির দরকার হয়, লুপের মতো। আর এখানে আমাদের লুপটা নর্মালি আমরা ক্রিয়েট করি হচ্ছে দুইটা মিরর দিয়ে। একটা থাকে হলো টোটাল রিফ্লেক্টর এক সাইডে, আরেক সাইডে থেকে হচ্ছে পার্শিয়াল রিফ্লেক্টর। ধরো সাপোজ এখানে আমার পাম্পিং সোর্স ছিল, আর এখানে আমাদের হলো থাকে হলো মিডিয়ামটা, এখানে আমাদের মেনলি লেজিংটা হবে আর কি। তো এখানে যখন আমরা পাম্পিংটা দিই, তখন হলো ইলেকট্রন ফ্লো হওয়া শুরু করে। শুরু হয়, হওয়ার পরে কি হয়, কিছু পোর্শন এখানে বিভিন্ন রকম পার্সিয়াল রিফ্লেক্টর থাকতে পারে, 90:10, 50-50, তারপরে 60-40, বিভিন্ন রকম থাকে। নর্মালি 90/10 এরকমই থাকে, আবার 99:1 থাকে, কিন্তু নর্মালি ম্যাক্সিমাম ক্ষেত্রে 90:10 ইউজ করা হয়। তো যাই হোক, এখানে তোমার 10% আউটপুট হলো বের হয়ে, মানে আউটপুট ডিম আমরা পাবো, আর বাকি 90% রিফ্লেক্ট হবে। এভাবে করে এখানে একটা লুপ ক্রিয়েট হবে। আর তোমার এই জিনিসগুলো, এখানে তাহলে আমাদের কি কি এলিমেন্ট থাকে, একটা থেকে হলো টোটাল রিফ্লেক্টর, একটা থেকে হচ্ছে আমাদের পার্শিয়াল রিফ্লেক্টর, একটা থেকে হলো আমাদের পাম্পিং সোর্স, একটা থেকে আমাদের হলো অ্যামপ্লিফাইং মিডিয়াম। এই কয়টা মিলে আমাদের লেজার ক্যারেক্টারটা কনস্ট্রাক্ট করা হয়। যেটা তো হলো আমাদের লেজার। আমার যেটা আমি বললাম যে আমি যদি কাজ করছি যে ফাইবার লেজার, ফাইবার লেজারের এই পুরো প্রসেসটা হয় হচ্ছে ফাইবারের মধ্যে। ঠিক আছে, এখানে রেয়ার আর্টস কিছু ম্যাটেরিয়াল আছে, যেমন হচ্ছে আরবিয়াম, ফিজিওডাইমিয়াম, অনেক আছে। তারপরে আটারবিয়াম। এই আহ, মানে তোমার পর্যায় সারণীর এই ইয়াটা দেখবো, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আরবিয়ামটা খুব এস্টাবলিশ। আর যে আমি যখন ওই ব্যাপারটা হলো মেনলি আমাদের
মানে অ্যাম্পলিফায়ার মিডিয়াম হিসেবে কাজ করে এটা। তো ওখানে আমরা যেটা করি হচ্ছে মানে ফাইবারের মধ্যে ওই জিনিসগুলো আছে, তো ওখানে আমরা যে একটা পাম্পিং আরেকটা এলডি থেকে আমরা পাম্পিং লাইটটা জেনারেট করি, এখানে আমরা একটা কাপলার ইউজ করি। ঠিক আছে, যেটা আমরা একটা কাপলার ইউজ করি। কাপলারের মধ্যে আমরা একটা এখানে লেজার ডায়োড দিয়ে আমরা পাম্পিং লাইটটা দিয়ে থাকি। আর এখানে দেখা যাচ্ছে আমাদের লেজার আউটপুট আছে, আর এখানে আমরা একটা এখানেও একটা আমরা কাপলার ইউজ করি যে 90 যেটা পার্সিয়াল রিফ্লেক্টর হিসেবে কাজ করে। ঠিক আছে, মেইনলি মেকানিজম সেম, জাস্ট মানে কম্পোনেন্ট গুলো দেখতে আলাদা। অন্য লেজারের ক্ষেত্রে সলিড স্টেটের ক্ষেত্রে ওগুলো সলিড স্টেট ম্যাটেরিয়াল, ফাইবারের ক্ষেত্রে হলো ফাইবার, গ্যাসের ক্ষেত্রে হলো বিভিন্ন রকম গ্যাস। আলটিমেটলি সবই তো মানে কি বলে, সবই তো আসলে ম্যাটেরিয়াল, ফাইবারও ম্যাটেরিয়াল। সেই জন্য ম্যাটেরিয়াল প্রসেসিং। আচ্ছা, এটা আমি দেখেছি যে এরকম হয় দেখতে, মিডিয়াম যে আর গ্লাস ফাইবার যেগুলো এটা এরকম। ওই জন্য আমি তো দেখানোর জন্য যে হচ্ছে নর্মাল ফাইবার লেজার গুলোকে কেমন দেখতে। তো ফাইবার লেজার মধ্যে যেটা ডিফারেন্স, ফাইবার লেজারটা অনেক বেশি ফাস্ট হয়, আলট্রা ফাস্ট, মানে এটার টাইমটা খুবই শর্ট হয়। তো মানে 10 to 2 সেকেন্ড ইজিলি চলে আসে আসলে, 10 to 2 সেকেন্ড, তবে এখন আরো অল্প সেকেন্ডের হাতে চলে যাচ্ছে। তো নর্মালি 3 সেকেন্ড 10 to 2 সেকেন্ড খুব ইজিলি পাওয়া যায় ফাইবার লেজারের মাধ্যমে। তারপরে এদের মোড অফ অপারেশনটা মেনলি পালস হয়, আর মেইন মিডিয়ামটা হলো অপটিক্যাল গ্লাস ফাইবার। মিডিয়ামটা হলো গ্লাস ফাইবার। এরপরে হচ্ছে ফাইবার লেজার উপর মেনলি আসলে মোড লক লেজার। মোড লক লেজারটা কি, নরমালি এখানে যে এক্সাম্পল দাম হচ্ছে, এখানে কিছু সিগন্যাল আছে যেগুলো প্রতিটা হলো আউট অফ ফেজ, মানে কারো ফেজ ম্যাচ নেই, এক একটা এক এক ফেজে ট্রাভেল করে। তো অনেকগুলো সিগন্যাল যদি এক একজন এক ফেজে ট্রাভেল করে, তখন এগুলো যদি আমরা সাম করি তাহলে সিগন্যালটা এই ধরনের দেয়, কোনো গেইন থাকে না। কিন্তু আমরা যদি যে কোনো একটা ফেজ লক করে দিতে পারি, মানে সবগুলো যেমন সেম ফেজ হয়, যে দেখতে পাচ্ছ যে সেন্টারে যদি আমাদের সেম ফেজ হয়, তাহলে দেখো আমাদের একটা শর্ট টাইমের জন্য আমরা অনেক হায়ার একটা পিক পাবো। তো এটাকে বলা হচ্ছে সামথিং শর্ট পাও। তো এটা মেনলি ফাইবার যেটা আর কি আমরা খুব ইজিলি পাই, যেটা অনেক ফাস্ট, পিকো সেকেন্ড বা ফেমটো সেকেন্ডে যেটা বলা হচ্ছে হাজার শর্ট পাস। মানে এটা কিন্তু অনেক ডিউরেশনটা অনেক কম, যেটা পাসটা অনেক শর্ট। এছাড়াও রিসেন্ট যেটা তোমার 2005-এ মুটলক লেজারের উপর নোবেল নোবেল প্রাইজ পাইছিল। এটা তখন ছিল, এটা ঠিক লেজার না, এটা হলো এই ধরনের একটা ফ্রিকোয়েন্সি কম বলে, এটা একটা ব্রডব্যান্ড রেঞ্জে তারা একটা পালস টাইপের ধরনের, যেটা আসলে ফ্রিকোয়েন্সি কম মুটলক লেজার বলে। 2005-এ নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। এরপরে 2018-এ চিফ পালস, চিফ পালসটাও এটা তোমার গ্রেটিং ইউজ করে। গ্রেটিং আমি জানি না, গ্রেটিং সম্বন্ধে তোমার আইডিয়া আছে কিনা? আছে কারো গ্রেটিং সম্বন্ধে আইডিয়া? আমার ছেলে তো দেখো এই শীত, না তোমার আছে গ্রেটিং সম্বন্ধে আইডিয়া আছে? কিন্তু ম্যাডাম তোমার ওই রাতের মতো বুঝলো, মার্কেট দাঁড়াতে তো ওই ধরনের। তো ওইখানে দেখা যাচ্ছে যে চিপ পাম্প অ্যাপ্লিকেশন মানে কি, চিপ মানে মেনলি ফ্রিকোয়েন্সিটা তোমার চেঞ্জ করা। তো এখানে মেনলি যেটা এটা ছিল হচ্ছে আমাদের ইনপুট সিগন্যালটা, ঠিক আছে, কিন্তু আমাদের তো দরকার একটা আলট্রা শর্ট পাস। আলট্রা শর্ট পাস মানে ডিউরেশনটা অনেক কমে যাবে, পিকটা অনেক হাই হবে। তো আমরা যদি ফ্রিকোয়েন্সিটা শিফট করতে পারি, চেঞ্জ করতে পারি, নর্মালি এটা গ্রেটিং এর মাধ্যমে করা হয়, তাহলে আমরা এই যেটা আলট্রা শর্ট পাবো। ঠিক আছে, এটা অ্যাম্পলিফাইড হবে, প্লাস ডিউরেশন হবে শর্ট হয়ে যাবে। তো এটা যিনি ইনভেস্ট করছে, কি যেন ডোনা, ডোনা টাইপের ডোনা,
তো এটা আসলে অনেক রিসেন্টলি মানে লেজারে ইনস্ট্রুমেন্টে কিন্তু অনেক বেশি ইউজ করা হয় 100%। এরপরে 2023-এ তোমার অর্থ সেকেন্ড লেজারের জন্য নোবেল প্রাইজ পায়। এই যে, জানি না idea আছে কিনা। আমি আমি গুলোর উপর কাজ করে আসছি। তো 24-এ তো এআই রিলেটেড কিছু, এখন আসলে এআই এর সাথেও লেজারের অনেক রিলেশন আছে, আমরা এখানে কিছু ইনক্লুড করছি বুঝতে পারছি। সেটা হচ্ছে মোটামুটি লেজারের ফ্রিকোয়েন্সি। এটা আমি আসলে লেজারের উপর কাজটা যে মানে এখন ইনক্রিজ হচ্ছে, ডিমান্ডটা বাড়ছে, এটা একটা গ্রাফ, এটা যেটা আসলে কত পাবলিকেশন হয়েছে। নর্মালি তো আছে 2000 অনেক কম ছিল, যেমন যেটা ওয়াইডি হচ্ছে আরবিএম, সরি ইআরটি হচ্ছে আরবিএম, এটা আমি use করি। তারপরে এগুলো যেগুলো কোয়ালিটি, এগুলো আমি এগুলো সম্বন্ধে আমার নলেজ খুব একটা নাই। আমি মেনলি আরবিএম কাজ করে চলতে আমি যেটা কাজগুলো করতে। তো আর রিসেন্টলি দেখবা কিছুদিন পরে আমি বললাম যে ফিজিওডাইনিয়ামটা মেনলি আমাদের ফিজিওর রেঞ্জে কাজ করে। তো আমি হচ্ছে, তো আমরা যদি দেখতে পাচ্ছি 2000-এর দিকে দেখো অনেক কম ছিল, 250 মতো পেপার ছিল মেডিয়ামের দিকে, কিন্তু আমরা যদি নিচে যাই তো আমরা কিন্তু 1500 উপরে আমাদের আইডিয়া। সিমিলারলি সবগুলোই আমাদের যত রিসেন্টলি এগুলোর ডিমান্ড অনেক বেশি, পারি আমরা পরিমাণে দিতে পারবে। ধরবো যে কম্পিউটার সায়েন্সের পেপার আর ফটোনিক্সের পেপার ডিফারেন্স আছে। সেই ডিফারেন্স হচ্ছে কম্পিউটার সায়েন্সের পেপার গুলো কিন্তু মানে এস্টাবলিশড একটা ডিভাইস, একটা কাজ। তো কম্পিউটার সায়েন্সের একটা পেপার, কম্পিউটার সায়েন্স মেন করতেছি না, আমি মেন করতেছি যে অন্য গুলার সাথে, আর যা ধরো রেজাল্টটা মেনলি তোমার অ্যাপ্লিকেশন মানে কি বলে এটা, একেবারে একটা ডিভাইস রিলেটেড, মানে ডিভাইসটা তোমার ইমপ্লিমেন্ট হয়ে মানুষ ইউজ করতেছে, এই ধরনের পেপার গুলো আর কি। যে কারণে এটা পেপার সংখ্যা কম্পারেটিভলি অন্য ফিল্ড গুলো একটু কম্পারেটিভলি কম। সেটাই আমরা দেখতে পাচ্ছি যে এটা শুধু খুব বেশি ইনক্রিজ হয়েছে এটার উপরে মানে ডিমান্ড। এটা হলো লেজার মার্কেট। বিশেষ করে লেজারটা, লেজারটা ইউজ করা হয় মেনলি কাটিং এর ক্ষেত্রে। কাটিং বলতে কিরকম, লেজার কাটার যেটাকে বলে, যেমন ধরো যে কোনো ধরনের কাটার হইতে পারে। তো স্পেশালি আমি যদি বলি যে ইয়াতে দেখবা যে কম্পিউটারের সিপিইউটা খুলবো, ওখানে দেখবা যে অনেক কিছু কিন্তু ওখানে ডিজাইন করা থাকে। এখানে যে কাজগুলো করা হয় দেখবা, ডিজাইন গুলো করা হয়, কিন্তু আমাদের কাছে এটা ম্যাডাম শুনতে পাচ্ছি না। এটা তত বেশি পারফেক্ট হবে। এটা তো কাটিং করে আরো যে ধরনের এখন বিভিন্ন ম্যাটেরিয়াল কাটিং গুলো যেগুলো আসলে আল্ট্রাসোনিক লেজারে অনেক বেশি পারফেক্ট। রিসেন্টলি আল্ট্রাসোনিক লেজার খুব বেশি ইউজ করা হচ্ছে ভালো মেডিসিন, যেমন বিভিন্ন রকম সার্জারি, আই সার্জারি তো অলরেডি এস্টাবলিশ। তারপরে বিভিন্ন অনেক ইন্টারনাল সার্জারি গুলো মানে কাটার ক্ষেত্রে আল্ট্রাসোনিক লেজার খুব বেশি। আর রিসেন্টলি আরেকটা কাজ যেটা আরো আল্ট্রাসোনিক সার্জারি ক্ষেত্রে ক্যান্সার সেল ডিটেকশনের জন্য আল্ট্রাসোনিক লেজার ইউজ করা হয়। দেখা যাচ্ছে আমাদের যে প্রেজেন্ট সিস্টেম গুলো আছে ওগুলো দেখা যাচ্ছে যে আমাদের যে একটা নির্দিষ্ট মানে ক্যান্সার সেলটা নির্দিষ্ট গ্রোথ পর্যন্ত যাওয়ার পর আমরা ডিটেক্ট করতে পারি, কিন্তু ওইটা হচ্ছে যার মাধ্যমে এটা আমরা অনেক আর্লি স্টেজে আমরা ডিটেক্ট করি। তো যাই হোক, এখানে লেজার কাটারের একটা মার্কেট এখানে একটা কি বলে এটা প্রেডিক্ট করা হয়েছে যে গ্রোথ রেটটা এত বেশি, 5%। তো দেখা যাচ্ছে যে 2029-এর মধ্যে আমরা যদি ক্যালকুলেট করি সেম রেটে, তাহলে আমাদের US$, 2500 to 501.4 মিলিয়ন মানুষের কনফার্ম করলাম। আর ওই যে কাটা সিমিলার সাইন্টিফিক ফিগার, সিমিলার সাইন্টিফিক একটা কনফার্ম থেকে নাও। এটা হলো আমি যদি সিএনসিআর রেটটা আছে
গ্রোথ রেট। তো এটা হচ্ছে 11%। তো 2021 ছিল 1467.5 মিলিয়ন US ডলার। তো আমাদের সেই 11.1% যদি আমরা 2028 এর মধ্যে এটা 48.68 মিলিয়ন পর্যন্ত ইনক্রিজ, তাহলে এই ফিল্ডটা কিন্তু ডেভেলপমেন্ট এগুলোতে নিশ্চয় দিয়েছে মার্কেটটা অনেক বেশি। হ্যাঁ। আর লেজার যদি বলো যে কোন দেশ বেশি আগায় আছে, সবাই যখন জাপান এখন অনেক আগায় আছে। আমাদের চলে দেখছি এগুলো খুব ভালো ভালো কাজ কারণ বেশি ডেভেলপ করে। এটা অন্য বিভিন্ন টাইপের ফিচার টোয়েন্টি ফোরে আমাদের লেজার মার্কেট হয়তো আমার লেজার আমাদের সেন্সিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। সেন্সিং বিভিন্ন ধরনের সেন্সিং হতে পারে, এটা বিভিন্ন ভাইব্রেশন মেজারমেন্টের ক্ষেত্রে, ডিজিটাল ম্যাপিং উইং বিভিন্ন ধরনের সেন্সর ইউজ হতে পারে। যে হেলথ কেয়ার আমি বললাম মাল্টিপুল মাইক্রোস্কোপের ক্ষেত্রে ইউজ করা হয় ভিশন কারেক্টলি, অলরেডি এস্টাবলিশ, এটা অনেক অনেক বেশি ইউজ করা হয় আমাদের ভিশনের ক্ষেত্রে। তারপরে কিডনি স্টোন এর ক্ষেত্রে স্কিন, হ্যাঁ স্কিনের ক্ষেত্রে আমি ইদানিং ইদানিং কেন, অনেক আগে থেকে আমরা শুনেছি লেজার ট্রিটমেন্ট দিয়ে এটা করতেছে ওটা করতেছে অনেক কিছু। তো এটা কিন্তু ক্যারিয়ার ক্ষেত্রেও এটা অনেক বড় একটা এটা হচ্ছে আসলে কমিউনিকেশন, এগুলো তো আছেই। আমাদের মেনলি যেটা কোর্স টপিক সেটা হলো ম্যাটেরিয়াল প্রসেস, ম্যাটেরিয়াল প্রসেসিং, যেটা হলো কাটার, ওয়েল্ডিং, 3D প্রিন্টিং, কাটিং, ড্রিলিং, ম্যাক্রো মেশিনিং। তো এই জিনিসগুলো ম্যাটেরিয়াল প্রসেসিং এ আমরা এই কোর্সে এই জিনিসগুলো শিখছি। এরপরে আমাদের নিয়ে আমরা যখন চিন্তা করি আমাদের যে জিনিসগুলো আছে একসঙ্গে লিখতে হয়, কলিগ সবাই যে আমরা জিনিস রিসার্চ করতেছি, সেখানে যেটা হয় ইন্ডাস্ট্রি ক্ষেত্রে আসলে আমরা একটা পার্সোনাল লাইফে আমরা এটা রিসার্চ থাকি। তো রিসার্চ মেইনলি যেটা আল্ট্রাশর্ট পালসে আমরা রিসার্চ করি মেইনলি আমাদের নন লিনিয়ার করতে ফ্রিকোয়েন্সি আমরা আবার ইউজ করতেছি হলো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, যেমন ওই যে বললাম মাইক্রো ফেব্রিকেশন বা ম্যাটেরিয়াল প্রসেসিং এর এটা বিভিন্ন ধরনের প্রসেসিং এর ক্ষেত্রে, কিংবা মাইক্রো ফেব্রিকেশন, কম্পিউটার, তারপরে যেগুলো কোয়ান্টাম কম্পারিজন, এই জিনিসগুলো ডেটা ছাড়া পসিবল না, এগুলো বায়োমেডিকেল। যেমন এই যে সেটা আমাদের মাধ্যমে যেই প্রেডিকশনটা পসিবল সেটা অন্য কোনো প্রসেসে এতটা ইজি। আর হলো বায়োমেডিকেল ইমেজিং, সেটা অলরেডি খুব বেশি এস্টাবলিশ, সেটা হলো আই থাকবে। এখন এই সেলটা দেখে এই এক্সাম্পলটা যেটা যে মানে আল্ট্রা শর্ট পালসি কেন দরকার, অনেক তো লেজার অলরেডি এস্টাবলিশ, তাহলে আল্ট্রা শর্ট পালস এখানে আমরা এক্সাম্পল দিয়ে দেখতে পাচ্ছি। এটা হলো একটা আল্ট্রা শর্ট পালস না, এটা জাস্ট লং পালস লেজার। তো এটার ক্ষেত্রে আমরা যখন একটা ড্রিল করতে চাই, সেটা আমাদের স্কিনে হোক কিংবা কোনো মানে ফেব্রিকেশনের ক্ষেত্রে হোক, তখন এটা যেটা করবে যে সাইডের যে লেয়ার গুলো আছে সেগুলো তো ইফেক্ট করবে, যে কারণে আমাদের হোলটাও তো ঠিক মতো হবে না, আবার সাইডের লেয়ার গুলো নষ্ট হয়ে যাবে। স্পেশালি ধরো যেগুলো সেন্সিটিভ বায়োমেডিকেল কেস গুলো আছে সেগুলোর ক্ষেত্রে এটা খুবই মানে বড় ডিসঅ্যাডভান্টেজ। আমরা এটা আর্টিফিশিয়াল পালস তৈরি ইউজ করি ড্রিলিং এর ক্ষেত্রে, ওখানে কিন্তু এই ধরনের কোনো ডিসঅ্যাডভান্টেজ আসছে না, যে এটা সাইডের স্কিন গুলোকে সেট করবে এবং কোনো সমস্যা হবে না। এটা খুব সুন্দর করে আমাদের ফোনটা ক্রিয়েট করবে। এরপরে হচ্ছে সেল ইমিউনিটি, যেটা আমি বললাম যে ক্যান্সার সেল ডিটেক্ট করতে পারি। তো আমরা ফার্স্ট লেজারের মাধ্যমে আমরা খুবই একটা মানে ন্যারো রেঞ্জের একটা ইমেজ আমরা ক্লিয়ার কনসার্ন করতে পারি। যেটা আমাদের অ্যাডভান্টেজ, যেমন এই যে এগুলো আমি রেফারেন্স গুলো দিয়ে দিচ্ছি যে কোথায় ইউজ করতে এই ধরনের স্টাইলগুলো। এরপরে যেটা যে এখন যেহেতু এআই, তোমরা সবাই আসলে আমার মনে হয় ম্যাক্সিমাম এআই এর উপরই বেশিরভাগই কাজ করো।
মেশিন লার্নিং করি। তারপর তো আসলে মেশিন লার্নিং এর সাথে আমরা ফার্স্ট আসলে ঠিকঠাক থাকি। আমাদের তো ক্যারিয়ারটাই চিন্তা করতে হবে। মেশিন লার্নিং এও আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। যেমন আসলে যে মাল্টিপল প্রজেক্টে যদি আমরা ফুললি অটোমেটেড আজকাল তো আসলে কেউই আমরা মানে কি বলে যে লেবার এই জিনিসটা সেটা আমরা এআই কে বেশি পছন্দ করি। তো ফুললি অটোমেটেড করতে হলে তো অবশ্যই আমাদের মানে লেজারের ক্ষেত্রে যেটা আমাদের হচ্ছে একটা নির্দিষ্ট স্পেশাল কোনো খাবার দাবার তারপর লেজিং টাইপটা এই জিনিসটা আমরা এআই এর মাধ্যমে খুব সুন্দরভাবে করতে পারি, খুব ইজিলি করতে পারি। অনেক কমন খরচ হয়তো কমপ্লিট হয়নি, সবাই এটার উপর কাজ করতে কিভাবে এটা এআই অটোমেটেড কিভাবে করা পসিবল হয়। সেখানে যেটা হলো কোয়ান্টাম কম্পিউটার, কোয়ান্টাম কম্পিউটার দেখতে পাচ্ছ যে এটা আসলে আমরা যে মাইক্রো মেশিনটা করবো এটা আমাদের পসিবল শুধুমাত্র আলাদা করতে পারে। এই বিভিন্ন কোয়ান্টাম কম্পিউটিং এর বিভিন্ন করতে হয়, ইভেন্ট করতে হয়, বিভিন্ন প্রসেস করতে হয়, সেই জিনিসগুলো আমাদের টেকনোলজিটা ভারতের মাধ্যমে আমাদের ডেভেলপ করতে হয়, ম্যাথমেটিক্সের মাধ্যমে প্র্যাকটিক্যালি যদি একটা তখন আমাদের কম্পেয়ার করতে হয় তারপরে যেগুলো কি ডিজাইন দিয়ে আমরা ক্যাপাবিলিটি ডিসপ্লে করতে পারি। কারণ হ্যান্ড অন প্রজেক্ট যেহেতু আমাদের খুব বেশি সময় নেই, হ্যান্ড অন প্রজেক্ট আমি দিব না, আমি মেনলি তো পেপার দিয়ে দেবো, সেগুলো হলে প্রেজেন্ট করতে হবে। তো এখানে হচ্ছে তুমি যেহেতু ফিজিক্যাল প্রিন্সিপাল অ্যানালিসিস করতে চাই আসলে ডিসকাস করবে। তো যেখানে কিছু জিনিস বলতে গেলে আর অ্যাকচুয়ালি এভরিওয়্যার। তো ওই যে আমি এগুলো যদি বললাম আসলে কাটিং, ওয়েল্ডিং, বেন্ডিং, হার্ডেনিং, প্ল্যানিং, থ্রিডি প্রিন্টিং সব ক্ষেত্রে আসলে লেজার ইউজ করা হয়। এবার এগুলো শর্ট লেজার না, এগুলো একটু নর্মাল লং পালস লেজার। লং যেটা আমরা বলছি প্রিন্সিপাল অলরেডি বলছি যে আমাদের সাপোজ আমাদের এক্সাইটেড স্টেট ওই লোয়ার স্টেট থেকে হলো আমাদের আপার স্টেটে যায়। পরবর্তী যখন আবার এনার্জি রিলিজ হয়ে যায় তখন এটা রিলিজ এনার্জিটা আসলে ফোটন আকারে এটাই আসলে এটা অলরেডি বলছি যে ইনসিডেন্ট যেটা আমরা ফোটনটা ইনসিডেন্ট করি, মেডিটেট ফোটনটাকে আমরা স্টিমুলেট করি, ওই সেম এনার্জির আমাদের দুইটা ফোটন আসলে ইউনিট হয়। এই কারণে এটাকে অ্যাম্প্লিফিকেশন বলে। অপারেটিং অপারেটিং যেটা এটা হলো সলিড স্টেট লেজার, রবি লেজার, নিওডাইনিয়াম ক্রিস্টাল রবি লেজার এই ধরনের। এটা হলো আমাদের সলিড স্টেট লেজার। তো এটা আমি অলরেডি দেখাইছি, যেটা হলো আমাদের পুরো ক্যাভিটিটা। এখানে একটা থেকে হলো টোটাল মিডল হলো পার্সিয়াল মিডল, আগে হয় একটি মিডল থেকে একটা হলে লুপের মধ্যে ক্রিয়েট হয়, সেক্ষেত্রে একটা পার্সিয়াল মিডল থেকে আর ফাইনালি তো নির্দিষ্ট সেক্টুয়াল লেভেল পর আমাদের লেন্ডিং টাইপ স্টার্ট হয়, তখন আমরা লেজার পাই। একটা জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা যেগুলো খুবই ইম্পর্টেন্ট হচ্ছে পপুলেশন ইনফারেন্স। একটা করে লেজার তোমার আপার স্পেসে যাবে, একটা করে ফোটন ইমিট হবে, এর মধ্যে করে ফোটন ইমিট হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। যখন আমরা হাই পিক পাইছি যে তখন আসলে আমরা অনেকগুলো ফোটন একসাথে ইমিট হতে হবে, তখন আমরা একটা হাই পিক পাবো আসলে। সেটাকে বলা হচ্ছে পপুলেশন ইনভার্সন। মানে নর্মালি পপুলেশন মানে ফোটন গুলো থাকে কিন্তু তোমার নর্মাল স্টেজে, কিন্তু যখন এটা ইনভার্ট হয়ে যাবে মানে পপুলেশন গুলো উপরে চলে যাবে, এইটাকেই বলে পপুলেশন ইনভার্সন। এটা কিন্তু ইজি না, ঠিক আছে? কারণ নর্মালি রেশন গুলো থাকবে লোয়ার স্টেজে, কিন্তু সবগুলো এটাই মানে হচ্ছে লেজিং এর মেইন কনসেপ্ট আসলে পপুলেশন ইনভার্সনটা। কিভাবে আমরা এক্সাইটেড স্টেজে কিংবা আপার স্টেজে কিংবা হায়ার স্টেজে আমরা কিভাবে ইলেকট্রনের সংখ্যাটা আমরা ইনক্রিজ করবো, এটা হচ্ছে পপুলেশন ইনভার্সন। এগুলো হচ্ছে প্রপার্টিস, এগুলো হলো থিওরি আসলে সব স্মল ডেভেলপমেন্ট, হাই পাওয়ার, স্মল স্পেশাল স্মল স্পেশাল বলতে যেটা চলতে বললাম মনোক্রোমেটিক হবে।
কাটিং একটা কোচিং একটা করা হয় স্যার কিছু ক্ষেত্রে মানে ওই সার্জারি মানে বলছেন